কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেট নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, এবারের বাজেট যুব, মহিলা, কৃষক এবং গরিব মানুষের বাজেট। এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করতে সহায়ক হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বললেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট কর কাঠামোয় ছাড় মধ্যবিত্ত এবং বেতনভুক্ত কর্মচারীদের বড় সুবিধা দেবে। এই বছরের বাজেট 140 কোটি ভারতীয়দের প্রত্যাশা পূরণের জন্য গুরুত্বপূর্ণ। ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই বাজেট তেতো। মোদী সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত 11টি বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে আমজনতা ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ওপর খুব সুকৌশলে বাড়তি চাপ দেওয়া হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বললেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের 2025 থেকে 26-এর বাজেটে ত্রিপুরার জন্য কিছু রাখা হয়নি। কেন্দ্রীয় বাজেট নিয়ে উষ্মা প্রকাশ করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজকের বাজেট ঐতিহাসিক বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্মলাজিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বাজেটের মূল বিষয় হচ্ছে এই প্রথমবার মধ্যমবর্গীয় যে ব্যবস্থা রয়েছে ভারতবর্ষের মধ্যে, মধ্যমবর্গের লোক, তাদের জন্য যে ট্যাক্স রিডাকশন সেটা 12 লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। এটাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী থেকে নিয়ে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম যারা আছে, এরা ইনকাম ট্যাক্সের বাইরে চলে গেছে, লাভবান হবে। অন্যদিকে যেভাবে জীবনদায়িনী যে মেডিসিন সেগুলোকে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ট্যাক্স রিডাকশন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রে মধ্যমবর্গীয় আর অন্তিমজন তাদের জন্য যে স্কিমগুলো এবার নতুন করে আনা হয়েছে এগ্রিকালচারের জন্য, আর তিনটি নতুন ইউরিয়া ফার্টিলাইজার প্লান্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হবে, তার মধ্যে নর্থ ইস্টে আসামও একটা হবে। তো কুল মিলিয়ে যে বাজেট সেটা জনদরদি বাজেট এবং সঙ্গে সঙ্গে যুবাদের রোজগারের বাজেট, মহিলাদের স্বরোজগারী করার জন্য এসএসজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট। আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলোকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 2 লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা, সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে। আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে এই বাজেটের সঠিকভাবে বোঝা এবং জানার জন্য আগ্রহ করব। সবাইকে ধন্যবাদ। সংসদে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার, তার দ্বাদশতম বাজেট পেশ হয়েছে। এই বাজেট অতীতের 11টা বাজেটের তা থেকে ভিন্ন হবে বা কোনো ব্যতিক্রম হবে এরকম কোনো যে ধারণা নিশ্চয়ই ছিল না। কেননা নরেন্দ্র মোদী সাহেব বা তার মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুন, এটা আরেকটা তেতো বাজেট হবে দেশের আমজনতার জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য। এটাই দস্তুর এবং তাই হয়েছে। তো দেখা গেছে এই বাজেটে এখন অবধি সংক্ষেপে বা এই বক্তব্যগুলো শুনে নেট থেকে যা তথ্য পাওয়া গেছে যে দেশের আমজনতা, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের উপরে আরও বাড়তি চাপ খুব সকৌশলে। তার সাথে হলো এই যে উদারীকরণ, বেসরকারীকরণ, এটাকে আরও তেজি করে বেপরোয়া এই পদক্ষেপগুলো নিয়ে এখন অবধি যে অবশিষ্ট যে কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেশের সম্পদ বা এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এটাকে কিভাবে
সমস্ত লাগাম খুলে দেওয়া যায় তার নগ্ন চেষ্টা হয়েছে। আমি উদাহরণস্বরূপ কিছু বলছি যে এই সরকারেরই প্রত্যেক বাজেটের আগে একটা ইকোনমিক সার্ভে রিপোর্ট বের হয়, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বের হয়। সেই সমীক্ষাতেই, এই সমীক্ষা লুকোতে পারেনি, দেশের গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কর্মসংস্থানের সুযোগ, আমি শুধু সরকারি কর্মসংস্থান বলছি না, সরকারি কর্মসংস্থান নেই, মাইনাস। 12 লক্ষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ শূন্য পড়ে আছে গত 10 বছর বেশি সময় ধরে। যে অন্যান্য ক্ষেত্রেও এই সুযোগ কমেছে, কেননা পাবলিক ইনভেস্টমেন্ট নেই, সরকারি বিনিয়োগ নেই। কারণ সরকারি বিনিয়োগ না হলে আমজনতার বেনিফিট কখনই হয় না। বেসরকারি বিনিয়োগ হলেও কোম্পানি, আম্বানি, আদানিরা তারা কখনোই দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ভাবে না। বেসরকারি পুঁজি সবসময় ভাবে হলো যে লেস ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ জনগণের স্বার্থ এটা চলেই যাক, আমাদের মুনাফা অর্জন করতে হবে বেশি। তো দেখা গেছে এই জায়গায় যে এই সম্পদ তার কেন্দ্রীভূত করা প্রাইভেট হাতে, প্লেয়ারের হাতে, এবারেও নানাভাবে ক্রিটিক্যাল, অর্থাৎ যে সমস্ত খনিজ পদার্থগুলো একসময়তে বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হতো না, এগুলি তুলে দেওয়ার চেষ্টা। কতগুলি ক্ষেত্র আছে একদিক থেকে লাভজনক, আরেক দিক থেকে এই দেশের জনস্বার্থের জন্য অপরিহার্য। যেমন একটা উদাহরণ বলছি, ইন্স্যুরেন্স, বিমা, লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স অফ এই কর্পোরেশন ইন্ডিয়া, LIC, শুধু দেশের না, পৃথিবীর বৃহত্তম একটা এই কোম্পানি। সরাসরি যেমন সেখানে অনেক এমপ্লয়ি আছেন, তার সাথে এজেন্ট ইত্যাদি বিভিন্নভাবে লক্ষ লক্ষ পরিবার বেঁচে আছেন। পৃথিবীতে এত বড় যে এই ইন্স্যুরেন্স কোম্পানি কোথাও নেই। এখন এবার সিদ্ধান্ত হয়েছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি কোম্পানি, ইতিমধ্যেই এটা 40% বা 48%, 49% আগে থেকেই বিদেশি ব্যাংক কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এবার FDI সেখানে যে 100% ছাড় দেওয়া হয়েছে বিদেশি কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে ইন্স্যুরেন্স করাবে। তার মানেটা হলো LICর সর্বনাশ হবে। আর LIC আমাদের দেশীয় কোম্পানি, এটা যতটুকু দেশের মানুষ নিরাপদে তার সুযোগ বুক করতে পারে বিদেশি কোম্পানির কাছে, তার অনেক শর্ত থাকবে। যেমন এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নামে কতগুলি যোজনা হয়, কোটি কোটি টাকা নিয়ে যায় প্রিমিয়াম, কিন্তু কোনো ক্লেম পায় না। উদাহরণস্বরূপ হলো, যেমন এবার ত্রিপুরাজ্যের যে বন্যায় 1 লক্ষ পরিবারের বেশি কৃষক জমিয়া ক্ষতিগ্রস্ত হলো, তার 1% ক্ষতিপূরণ পাবে না, কিন্তু কোটি কোটি টাকা নিয়ে গেছে প্রিমিয়াম। তাই হবে। আমি যেটুকু বুঝেছি যে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কোনো প্রাবধান নেই, কিছুই রাখা হয়নি। এমনকি উত্তর পূর্বাঞ্চলের জন্যও আসাম ছাড়া আর কোনো রাজ্যকেই গুরুত্ব আরোপ করা হয়নি। আসামে একটা ইউরিয়া প্ল্যান্ট বসানো হবে, এই প্রস্তাব এসছে। আমাদের রাজ্যেও শিল্প গড়ার জন্য অনেক দিন থেকেই এটা বলা হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যে শিল্প গড়ার কথা বলেই তারা সরকারে এসেছিল, কিন্তু দীর্ঘ 7 বছরে এই রাজ্যে গ্যাস ভিত্তিক শিল্প গড়তে
কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ বা এই রাজ্যের নির্বাচিত 3 জন প্রতিনিধি সাংসদ এখানে থাকলেও এই রাজ্যকে গুরুত্বারোপ করা হয়নি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো, এই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গ্যাস ভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে আমাদের বাণিজ্যিক যে লাভালাভ সেটাও আমরা পেতে পারতাম, কিন্তু কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে গুরুত্ব দেয়। इतना अच्छा बजट इस बार यूनियन फिनेंस मिनिस्टर श्रीमती सीतारमन जी जिस तरह पेश किए, ये मैं समझता हूँ ये एक यूनिक बजट हुआ है और खास करके युवाओं के लिए, महिला के लिए, फिर जो गरीब है उनके लिए तो बहुत ही मैं समझता हूँ इतना अच्छा बजट मैं पहले तो कभी नहीं देखा। इस बार जो बजट हुआ, आप जहां तक कृषक का बात है, फार्मर्स का बात है, उनको भी देखा गया है। बहुत सारे विषय में उनको काफी ध्यान भी दिए हैं। और अब देखिए कॉटन जिस तरह उसका प्रोडक्शन जो बढ़िया से और होना चाहिए, उसका क्वालिटी क्वांटिटी उसके ऊपर काफी ध्यान दिया है। और हमारा जो युवा है उनके लिए स्टार्टअप एक बहुत बड़ी, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी इसको हमेशा सोचते हैं कि स्टार्टअप के माध्यम से हमारा जो यूथ है इनको आगे लाया जाए, उनका जो इनोवेटिव आइडिया है वो काम में लगाए, उसके ऊपर काफी ध्यान दिया है। क्योंकि खाली एम्प्लॉयमेंट और जॉब देके, मैंने सरकारी जॉब देके सबको खुश नहीं कर सकते, तो इसीलिए स्टार्टअप में काफी उन्होंने जोर दिया है। और हमने ये भी देखा जो मेडिकल सीट के लिए भी उन्होंने कोशिश किया कि मेडिकल सीट आने वाले दिन बहुत और बढ़े, तो इसके ऊपर भी काफी जोर दिया है। उड़ान स्कीम के बारे में भी हम लोग देख चुके हैं। उड़ान स्कीम से कम 122 न्यू डेस्टिनेशन के ऊपर ध्यान दिया पूरा भारत में। टूरिज्म डेस्टिनेशन और 50 नया जो जगह न्यू 50 न्यू डेस्टिनेशन है टूरिस्ट, उसका डेवलप बढ़िया से करे ताकि बाहर से लोग आए और जो इनको फैसिलिटीज जितना होना चाहिए एक टूरिस्ट एरिया में इंटरनेशनल लेवल पर, उसका भी काफी जोर दिया है। जहां तक जीन बैंक, हम लोग आज तक सुना नहीं कभी, जीन बैंक के बारे में भी काफी जोर दिया इस बजट में। इससे आने वाले दिन जो फूड सिक्योरिटी इसके ऊपर काफी उसमें रखा गया है इस बजट में। और बिहार में इस बार हमने देखा ग्रीनफील्ड एयरपोर्ट, उसका बात भी इस बजट में काफी जिक्र किया है। और जो 30 लाइफ सेविंग ड्रग्स, इनका भी हमने देखा, ये कस्टम ड्यूटी जो उसमें एग्जम्पशन दिया गया है। सबसे बड़ी बात है जो इनकम टैक्स, जो अगर 12 लाख तक किसी को इनकम टैक्स फ्री कर दिया, ये बहुत बड़ी बात है। और बहुत सारे चीज इस बार बजट में आया है। और इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, उसके बाद जितना हेरिटेज एरिया है, हेरिटेज को डेवलपमेंट करने के लिए इंडिया में तो हेरिटेज का कमी नहीं है। और न्यूक्लियर एनर्जी, इसके ऊपर भी काफी ध्यान दिया। मैं समझता हूँ ये एक कॉम्प्रिहेंसिव और इंक्लूसिव बजट है। मैं इसीलिए सर्वप्रथम हमारे श्रद्धेय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को मैं धन्यवाद देना चाहता हूँ। मैं धन्यवाद देना चाहता हूँ यूनियन फिनेंस मिनिस्टर श्रीमती सीतारमन जी को। इस तरह इतना सुंदर एक बजट बनाया, सबको देखते हुए, सबका साथ सबका विकास का जो सपना हमेशा माननीय प्रधानमंत्री जी देखते हैं, इस बजट में उसका झलक दिखाई दिया। और मैं समझता हूँ ये बजट एक बहुत सोच के ये बजट बनाया है। और आने वाले दिन भारत जिस तरह 2047 में विकसित भारत का जो सोच माननीय प्रधानमंत्री जी का है, ये इस बजट से काफी आगे हम लोग ये देश उस तरफ जा सकते हैं।